আমি ঘর থেকেই চলে যাই, সেটা সত্যি কথা। সেটা তুমি জানো। হুম। নমস্কার, শুভ সন্ধ্যা। অপেক্ষায় আছি দু একজনকে দেখতেও পাচ্ছি, এসছেন। হ্যাঁ, দীপঙ্কর এসে গেছিস। এখনই শুরু করে দেব। দু একজনকে দেখতে পাচ্ছি এখন। অনুরাধা মাইতি এসেছেন, মৌ এসে গেছে, মহালয়া এসে গেছেন। দেখতে পাচ্ছি। সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আর ধীরে ধীরে এইবার বলা শুরু করবো। তো স্বর্ণালী এসে গেছে, গুড ইভিনিং। দিয়া ব্যানার্জি, শ্রাবণী সেন, পিয়াস চক্রবর্তী, সোমনাথ দা, কুমার কিশোর। বেশ, তাহলে শুরু করে দিই। আজকে আমার নাম সুমন গাঙ্গুলি, আর আজকের বিষয় আমাকে দেওয়া হয়েছে আমার বাড়ি এবং বাগবাজার। অত্যন্ত শুদ্ধিবাদী যারা, তারা হয়তো আমার বাড়িকে ঠিক বাগবাজার মানবেন না, এটা রাজবল্লভ পাড়ায়। ওই তবে একই চৌহদ্দির মধ্যে। এই বাড়িটার এই কারণে নেওয়া, কারণ বাড়িটার সঙ্গে কিছু ঐতিহ্য যুক্ত আছে। সে বিষয়ে আগে আমাদের গ্রুপের পাতায় আমি লিখেওছি, এবং মাঝে মধ্যে সে বিষয়ে খানিক খানিক লিখিও বটে। বাড়িটি কিন্তু খুব প্রাচীন নয়। বাড়িটি 1938 সালে তৈরি হয়েছিল। আমার জন্ম 57, অর্থাৎ বাড়িটি আমার থেকে 20-21 বছরের বেশি পুরনো। 85 বছর বয়স হয়েছে বাড়িটির। সেই হিসেবে বাড়িটা মানে অপেক্ষাকৃত নতুন বাড়ি বলা যেতে পারে। কিন্তু এই বাড়ির সঙ্গে কিছু লোক যুক্ত আছেন, কিছু ঘটনা যুক্ত আছে, ধীরে ধীরে বলবো। প্রথমে বলি, বাড়িটা আমি কি করে লোককে ডিরেকশন দিতাম। কেউ যখন জিজ্ঞেস করতেন স্কুল কলেজে যখন পড়ি, কি করে যাব তোদের বাড়ি, আমি বলতাম শ্যামবাজার 5 মাথার মোড়ে নেতাজির ঘোড়ার ল্যাজটা যেদিকে, ঠিক সেই দিক বরাবর হেঁটে গেলে যেখানে ধাক্কা খাবে সেটাই আমার বাড়ি। এবং সেটাই ডিরেকশন। বাড়িটা একদম মানে বর্তমান যেটা যতীন্দ্রমোহন অ্যাভিনিউ তার উপরে। কিন্তু বাড়িটা যখন তৈরি হয় তখন কিন্তু যতীন্দ্রমোহন অ্যাভিনিউ তৈরি হয়নি। বাড়িটার ঠিকানা যেটা দেখেছি, অরিজিনাল যে ডিটে দেখেছি, সেটা হচ্ছে বীরচাঁদ গোসাই লেন। বীরচাঁদ গোসাই লেন একটা উল্টোনো ইউ এর মতো রাস্তা ছিল, যার ইউ এর যেটা আনুভূমিক অংশ, সেই অংশটা এখন কাটা পড়ে সেখান দিয়ে চলে গেছে সেন্ট্রাল অ্যাভিনিউ। আমাদের বাড়ির সামনে দিয়ে যায় যখন, সেটা যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, তারপর সেটা গিরিশ অ্যাভিনিউ হয়ে যায়। কিন্তু এই ল্যাজ কাটা দুদিকের যে দুই মুড়ো, সেই মুড়ো দুটি দক্ষিণগামী হয়ে এখনো বিচ্ছিন্নভাবে আছে, অন্তত ছিল। এখন নতুন নাম ধাম তাদের কিছু হয়ে গিয়ে থাকলে আমি বলতে পারবো না, কিন্তু রাস্তাটা ছিল এইভাবে। তারপরেতে ওখানেতে যতীন্দ্রমোহন অ্যাভিনিউ তৈরি হয়। এই বাড়িটি কিন্তু আমরা তৈরি করিনি, আমাদের বংশের কেউ তৈরি করেনি। এটা কোনো গাঙ্গুলির তৈরি করা বাড়ি নয়। এই বাড়িটা যিনি তৈরি করেছিলেন তিনি ছিলেন গণেন মহারাজ, আজকের দিনের এক বিস্মৃত লোক, যাকে সারদামা আমার আদরের গনু বলেছেন। রামকৃষ্ণদেব সারদা মায়ের অনেক ছবি তুলেছিলেন, যিনি ফটোগ্রাফিতে শখ ছিল।
অনেক রকমের শখ ছিল, গৃহী সন্ন্যাসী ছিলেন। আজকের দিনে কেন বলছি বিস্তৃত লোক, আমি আজকের সন্ধ্যার জন্যে আমি একটু নেট ঘাঁটছিলাম যে যদি তার জন্মের সাল তারিখগুলো পাওয়া যায়। বাবাকে জিজ্ঞেস করতে পারি, বাবা জীবিত, এখন 90 পেরিয়েছে, কিন্তু বাবার স্মৃতিশক্তি এখন একটু একটু কখনো হয়তো নড়বড়ে হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও তিনি গণেন মহারাজের সম্বন্ধে অনেক কিছু লিখেছেন। তিনি খুবই গণেন মহারাজের প্রিয়পাত্র ছিলেন। গণেন মহারাজ ছিলেন সারদা মায়ের প্রিয়পাত্র, নিবেদিতার প্রিয়পাত্র, এবং সেই সূত্রে তার কথা কিছু আজকে এই বাড়ির পরিপ্রেক্ষিত থেকে তার কথা কিছু বলব। আমরা বাড়িটা, আমার ঠাকুরদাদা বাড়িটি পেয়েছিলেন গণেন মহারাজের কাছ থেকে। গণেন মহারাজ আমার ঠাকুরদাদাকে বড় করেছিলেন। আমার ঠাকুরদাদা বাংলাদেশে থাকতেন। তিনি 13-14 বছর বয়সে মাতাল বাপের অত্যাচারে কলকাতায় পালিয়ে চলে আসেন। এসে এখানে উঠেছিলেন মাখনবাবুদের মেসে। সেখানে গণেন মহারাজের যাতায়াত ছিল, যেখানে অনুশীলন সমিতির আড্ডা ছিল, সেখানে গণেন মহারাজের যাতায়াত ছিল। সম্ভবত নিজেও যেতেন, দ্বিতীয়ত নিবেদিতা এদের প্রতি সহানুভূতিশীল ছিলেন, হয়তো নিবেদিতার প্রতিভূ হিসেবে মাঝে মধ্যে যেতেন। এছাড়া গণেন মহারাজের ছিল প্রেসের ব্যবসা। আনন্দবাজার পত্রিকাও তাঁর প্রেস থেকেই ছাপা হতো। তা তিনি মাখনবাবুর মেসে আমার ঠাকুরদাদাকে দেখে বলেন যে তুই এখানে থাকিস না, এখানে মাঝে মধ্যে পুলিশের রেড হয়, চল তোকে আমি মায়ের কাছে রেখে আসি। বলে বাগবাজারে মায়ের বাড়িতে আমার ঠাকুরদাদাকে রেখে দেন। আমার ঠাকুরদাদা সেখানে থাকতে থাকতে রিপন কলেজ থেকে পড়াশুনো করেন, পাশ করেন। তারপরে এক সময় গণেন মহারাজের সঙ্গে রামকৃষ্ণ মিশনের মনোমালিন্য হয়। রামকৃষ্ণ মিশন তার নামে একটি মামলা ঠুকেছিল। এখন পুরো এটার না খানিক গল্প, খানিক তথ্য, গল্প আড্ডায় তো আমি গল্পগুলোও বলবো, কিন্তু সব যেটা গল্প সেটা বলে দেবো এটা গল্প, এটার পিছনে তথ্য প্রমাণ আমার হাতে নেই। সত্য হতে পারে, মিথ্যা আমি বলছি না, কিন্তু তথ্য প্রমাণ আমার হাতে নেই। এই মামলা শুরু হয়েছিল বোধহয় নিবেদিতা স্কুল নিয়ে। নিবেদিতা স্কুল তৈরি করেছিলেন গণেন মহারাজ, মানে তার কনস্ট্রাকশনের দায়িত্বে ছিলেন গণেন মহারাজ, এবং সেই সূত্রেই কিছু মনোমালিন্য হয়। নিবেদিতা স্কুল আমাদের পাড়ার একটি অতি প্রাচীন স্কুল, এখনো রমরমিয়ে চলছে। যে বাংলা মিডিয়াম স্কুলগুলি তো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। আমার পিসি নিবেদিতা স্কুলে পড়েছিলেন, এবং যেহেতু গণেন মহারাজ নিবেদিতার সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলেন, আমাদের বাড়িতে নিবেদিতার অনেকগুলি ব্যবহার করা জিনিস ছিল, কলম, কলমদানি, একটি বজ্রের আইকন ইত্যাদি ইত্যাদি। নিবেদিতার জন্মদিনে নিবেদিতা স্কুলে একটি অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানে আমাদের বাড়ি থেকে এগুলি নিয়ে যাওয়া হতো। এবং শ্রী দেবেন্দ্রচন্দ্র গাঙ্গুলি, আমার ঠাকুরদাদা, এখন ঈশ্বর বলাই উচিত, 102 বছরে গত হয়েছিল, তো তার নাম উল্লেখ করে দেয়া থাকতো। সেগুলি আমার ঠাকুরদাদা গত হবার পর আমার বাবা সেগুলি বেলুড় মঠে দান করে দেন। এর সঙ্গে অনেকগুলি ছবি, যেরকম ভোরাকের আঁকা রামকৃষ্ণ ঠাকুরের ছবি আমাদের বাড়িতে ছিল, গণেন মহারাজের তোলা সারদা মা, গোপাল মার ছবি আমাদের বাড়িতে ছিল, রামকৃষ্ণ দেবের যেটা পেডেস্টালের পাশে দাঁড়িয়ে থাকা একটি ছবি সেটিও আমাদের বাড়িতে ছিল, মায়ের হাতের কেয়া পাতা বালা আমাদের বাড়িতে ছিল, যেগুলো পরীক্ষা দেবার সময় ঠাকুমাকে প্রণাম করলে ঠাকুমা আমাদের মাথায় ঠেকিয়ে দিতেন। সেগুলি সমস্তই আমার ঠাকুরদাদার মৃত্যুর পর আমার বাবা বেলুড়ে দান করে দিয়েছেন। সেখানে বেলুড়ের এক্সিবিশন যেটা মিউজিয়াম আছে, সেখানে গেলে আপনারা দেখতে পাবেন। আর রামকৃষ্ণের যেটি বিশাল ছবি ভোরাকের আঁকা, সেটি দেখতে পাবেন। যেখানে মহারাজেরা থাকেন
সেখানে রিসেপশন থেকে যে সিঁড়িটা উঠে যাচ্ছে, সেই সিঁড়ি বেয়ে উঠে গেলে প্রথম ল্যান্ডিংয়ে দেখবেন ছবিটি টাঙানো আছে। আর এই দুটি ছবি ছিল কলকাতায়, একটি আমাদের বাড়িতে ছিল, আর একটি ছিল আপনার স্বামী অভেদানন্দর যে মিশনটি রয়েছে আপনার বিধান সরণিতে, সেখানে সেটি এখনও আছে দ্বিতীয়টি। যাক, আমাদের বাড়ির এই স্ট্র্যাটেজিক যে অবস্থান বলা যেতে পারে, সেটা হচ্ছে বুঝলেন ভূপেন বোস অ্যাভিনিউ, যতীন্দ্রমোহন অ্যাভিনিউ এবং গিরিশ অ্যাভিনিউ, এই তিনের সংযোগস্থল। আরও বাড়ির গল্পে আসছি, আগে অবস্থানের গল্প একটু বলি। আমার যখন ধরুন 4 বছর বয়স, মানে 1961 সাল, তখন কুইন এলিজাবেথ কলকাতাতে এসেছিলেন। তিনি কলকাতায় তিনি তখন কমনওয়েলথ কান্ট্রিগুলি ঘুরে বেড়াচ্ছিলেন, সেই সূত্রে এসেছিলেন। এখন আমাদের বাড়ি থেকে ভূপেন বোস অ্যাভিনিউয়ের একদম একটি সিধে দেখতে পাওয়া যায়। আর তখন তো ভিআইপি রোড হয়নি, তখন এয়ারপোর্ট থেকে যশোর রোড বেয়ে এই রাস্তা দিয়েই যেতে হতো রাজভবনে। রাস্তায় তো ঝেঁটিয়ে ভিড়, কুইনকে দেখতে সব এসছে, কিন্তু আমাদের বাড়ির আত্মীয় স্বজন, বাবার বন্ধু, মায়ের বন্ধু ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তারা সব এলেন আমাদের বাড়িতে। আমাদের বাড়ির 4 তলার বারান্দা থেকে কুইনকে দেখা হবে। আমি শিশু, কিন্তু আমার মনে আছে হুড খোলা গাড়ি, তাতে কুইন বসে, এবং পাশে জওহরলাল, তখন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, তিনি দাঁড়িয়ে হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছেন। এই দৃশ্য আমি দেখেছি, একটি দৃশ্য স্মৃতিপটে আঁকা রয়েছে। এবং এই বাড়ির স্ট্র্যাটেজিক অবস্থানের আরেকটি গল্প একটু বাদে বলছি। এবারে বাড়িটি তৈরি করেছিলেন গণেন মহারাজ, খুব ভালোবেসে তৈরি করেছিলেন। উনি থাকতেন চপলা দেবী বলে নিবেদিতা স্কুলের একজন বোধহয় প্রথম হেডমিস্ট্রেস হবেন, তিনিও থাকতেন। তার কেউ ছিল না। তিনি গণেন মহারাজকে সঙ্গে দাদা পাঠিয়েছিলেন। গণেন মহারাজ তাকে ম্যাডাম বেটকি বলে ডাকতেন, কারণ তিনি আকারে একটু খর্বকায় ছিলেন। আমার ঠাকুরদা থাকতেন, তার সবে বিয়ে হয়েছে তখন, হয়তোবা ঠাকুরদার সবে বিয়ে হয়নি, কারণ বাড়িটা যে সালে তৈরি তার আগেই বিয়ে হয়েছে। তো ঠাকুরদা ঠাকুমা থাকতেন, আমার বাবাও থাকতেন। তো এবং নিচে তার একটি বৈঠকখানা ঘর ছিল, সেখানে অনেক নামি দামি লোক আসা যাওয়া করতেন। নন্দলাল বসুর সঙ্গে, নন্দলাল বসু মানে আমি শিল্পী নন্দলালের কথা বলছি, গণেন মহারাজের খুব ঘনিষ্ঠতা ছিল। এবং এই ঘনিষ্ঠতা হয়েছিল অজন্তায় যখন তারা ছবি আঁকতে গেলেন। অবনীন্দ্রনাথকে নিবেদিতা বলে কয়ে নন্দলালদের পাঠিয়েছিলেন অজন্তায় ছবি আঁকার জন্যে। তো সেই সময় বোধহয় সম্ভবত কাছাকাছি বয়স বলেও গণেন মহারাজের সঙ্গে নন্দলালের খুব ঘনিষ্ঠতা হয়। এবং এই বাড়িটি তৈরি করার সময় রাস্তা থেকে দেখা যাবে, স্বর্ণালী হয়তো একটি ছবিও দিয়েছে, তাতেও দেখতে পাবেন একটা বাড়ির, আমাদের বাড়িতে লোগো আছে, ছাদের উপরে একটা কুঁড়ে ঘরের মতো, তার মধ্যে একটা কাট আউট সিলুয়েট মতো কাটা আছে, সেটা সারদা মা যেন দাঁড়িয়ে আছেন। এই কাট আউটটা ডিজাইন করে দিয়েছিলেন নন্দলাল বসু। এছাড়াও আমাদের বাড়িতে কিছু কিছু ঘুলঘুলিতে ওই মায়ের একটি সিলুয়েট মতো করা আছে, সেও নন্দলালেরই করা। আরও ছোটবেলা থেকে দেখেছি বাড়িতে কিছু রূপাবলী বলে, আপনারা জানেন না, আমাদের ছোটবেলায় আমরা তাই থেকে ড্রয়িং শিখতাম। এই অজন্তার ধরনে নন্দলাল বাবুর কিছু ছবি ছাত্ররা হাতমক্ষ করবে বলে এঁকে দিয়েছিলেন। সেই রূপাবলীর কিছু ব্লক ছিল আমাদের বাড়িতে। আমার মনে হয় যে হয়তোবা এইটার কিছু প্রিন্টিংয়ের কাজের সঙ্গে গণেন মহারাজ যুক্ত ছিলেন। গণেন মহারাজ যে আনন্দবাজারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, সেটা সম্ভবত আনন্দবাজারের যখন 100 বছর পূর্তি হয়, তখন একটি বিশাল ক্রোড়পত্র করে মধ্যখানে 2 পাতা জুড়ে গণেন মহারাজের সম্বন্ধে লেখা হয়েছে। কিন্তু ঠিক কতটা যুক্ত ছিলেন, কিভাবে যুক্ত ছিলেন,
এইখানে বলছি, আবার তথ্য প্রমাণ আমার হাতে নেই, আমি যতদূর জানি তিনি অংশীদার ছিলেন মৃত্যুর পরে তার অংশটা তিনি লিখে দিয়েছিলেন সরকারকে। কিন্তু মানে প্রশ্ন উঠেছিল, এটা গল্প, এটার প্রমাণ আমার হাতে নেই। কথা উঠেছিল যে গণেন মহারাজ তার অংশটি বলেছিলেন আমার ঠাকুরদাদাকে দিয়ে যাবে, কিন্তু ঠাকুরদাদা তখন সরকারি চাকরি করেন, কাজেই তখন একটা আপত্তি ওঠে যে উনি তাহলে দেবেন, মানে আমার ঠাকুরদাদা যদি সরকারি চাকরি ছেড়ে দেন তাহলে তিনি অংশটা নিতে পারেন। আর তখনকার দিনে আনন্দবাজার কিন্তু এত রমরমার আনন্দবাজার ছিল না। যাই হোক, ঠাকুরদাদা সরকারি চাকরি ছাড়বেন না, কাজে তিনি এই কাগজের অংশ তিনি নেননি। সেই অংশ গণেন মহারাজ যেটা তাঁর ছিল আমি শুনেছি, সেটা তিনি সরকারদেরই লিখে দিয়েছিলেন। রূপাবলীর কথা সেটা জিজ্ঞেস করছেন, এটা একটা ড্রয়িং নকশা করার বই, খুব আশ্চর্য আপনি দেখেননি। আমরা কিন্তু এ থেকে ছোটোবেলায় আমাদের এগুলো স্কুল থেকে নেওয়া হতো, আমরা ড্রয়িং হাত নকশা করেছি। অবশ্য আপনি আমার থেকে অনেকটাই ছোট বয়সে, হয়তো সেই সময় আস্তে আস্তে আর এটা ছিল না। যাক, আমি এখন আপনাদের মন্তব্য সবগুলো দেখে উঠতে পারছি না, আমি পড়ে জবাব দিয়ে দেব। গল্পটা গল্পের ফ্লোয়ে বলে যায়। সজনীকান্ত আসতেন শুনেছি আমাদের বাড়িতে, মধু ও হুল সম্ভবত শনিবারের চিঠির একটি কালেকশন, তার একটি প্রথম সংস্করণ আমাদের বাড়িতে ছিল। আর আরও অনেক বই ছিল, গণেন মহারাজের বইয়ের শখ ছিল। পুরনো বটতলার বই ছিল যেগুলো আমি ছোটোবেলায় দেখেছি। সোনাগাজীর নকশা, এই সোনাগাজী হচ্ছে যার নাম থেকে সোনাগাছি নামটা এসছে, সেটা আমার বাড়ির থেকে খুব বেশি দূরে নয়, 2 পায়ে গেলেই পাওয়া যায়। তো আমাদের এই বাড়িটিতে আপনার এখন যদি বর্তমানে দেখতে যান তাহলে হচ্ছে দেখবেন রাজবল্লভ পাড়ায় জগৎ মুখার্জি পার্ক বলে একটা পার্ক আছে, সেখানে দুর্গাপুজো হয়। জন্মাবধি দেখে আসছি দুর্গাপুজো, এবং তার পাশেই হচ্ছে এই বাড়িটি, এবং তার নিচে হচ্ছে জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডার। এখন এটা নিউ জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডার। এই জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডার আমাদের ভাড়াটে, এবং আমি প্রায় জন্মাবধি বলতে পারেন আমি এই জগন্নাথকে দেখে আসছি। কিন্তু এর কোনোটাই, একজন দেখলাম আমার এক বন্ধু ছবি দিয়েছেন, তাহলে কেউ আপত্তি জানিয়েছে যে এরকম নতুন ঝাঁ চকচকে জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডার তাদের দেখতে বাগবাজারে ভালো লাগছে না। কিন্তু তাঁরা কেউই আদি জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডার দেখেননি। তার মালিক ছিল উড়িষ্যার লোক, পুরীর লোক ছিল ব্রহ্মানন্দ বিশ্বাল এবং সত্যানন্দ বিশ্বাল। তারা যাদের বিক্রি করে দিয়েছিলেন, পরে তাদের দোকানে যারা এসব বলছেন তারা দেখেছেন, তারা আদিটা দেখেননি। আর তাদের আরেক ভাই ছিল বীরভদ্র বিশ্বাল। বীরভদ্র বিশ্বালের আমাদের বাড়ির নিচে ছিল পান বিড়ি সিগারেটের দোকান, তাদের বিড়া বলে ডাকা হতো। আমাদের বাড়ির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এটা আমাদের বাড়ির সঙ্গে সংলগ্ন কিন্তু বাড়ির অঙ্গ না। আমাদের বাড়িতে একটি গাড়ি বারান্দা আছে, এবং গাড়ি বারান্দার নিচে একটি বিশাল আড্ডা বসত। আড্ডাধারী যারা ছিলেন তারা অনেকেই এখন গত হয়েছেন। এই যে বিশাল আড্ডাটি, এটির নাম হচ্ছে মস্কোর আড্ডা। নামই বুঝতে পারছেন, একটা বামপন্থী ব্যাপারের মধ্যে ছিল। কিন্তু আড্ডাধারীদের মধ্যে এখন জগদ্দা চলে গেছেন, পঙ্কজদা চলে গেছেন, হাবুদা বহুদিন আগে চলে গেছেন, আরও অনেকেই চলে গেছেন, 2-1জন টিপুদা রয়েছেন, আরও 2-1জন রয়েছেন পাড়ার। কিন্তু না, উমাশঙ্কর দাদা, এটা ঠিক পোর্টিকো নয়। পোর্টিকো দক্ষিণ কলকাতায় হয়, উত্তর কলকাতার এগুলো গাড়ি বারান্দা। এগুলো ফুটপাতের উপরেতে, এর নিচে গাড়ি কোনোদিন দাঁড়াতে পারে না, কারণ এটি ফুটপাতের উপরে অবস্থিত। এটি হচ্ছে ছাদ, এই ছাদের নিচে পড়তো মস্কোর আড্ডা। এই মস্কোর আড্ডার বিষয়ে আমি লিখেছিলাম, এবং এই বিরাট দোকান থেকে মস্কোর আড্ডার পান বিড়ি সিগারেটের সাপ্লাইটা হতো আর কি। তো এই যে আর পাশে হচ্ছে জগৎ মুখার্জি পার্ক। এখানে পুজোর বিষয়ে একটুখানি বলবো।
বাগবাজার সার্বজনীনের পুজো তো আপনারা চিরকাল দেখে এসছেন। জগৎমোহনজি পার্কের পুজো দেখেছেন কি? আজকাল এই যে থিমের ঠাকুর উঠেছে খুব, এর আদি হচ্ছে জগৎমোহনজি পার্কে। তখনকার দিনে থিমের ঠাকুর শব্দটাই ওঠেনি, লোকে বলতো আর্টের ঠাকুর। আমাদের অশোকদা ছিলেন, মারা গেছেন, সেই বয়সে বুড়ো মানে পাগল হয়ে গিয়েছিলেন। আর্ট কলেজের ছাত্র ছিলেন, টাটার লোক। তিনি এখানেতে ঠাকুর গড়তেন, একটা বোর্ডের উপরেতে ঠাকুর বসানো হতো, মানে রিলিফে একটা ঠাকুর হতেন। ঠাকুর সবসময় ব্যাঘ্রবাহিনী হতেন এখানে, নিচে অসুরের সঙ্গে ষড়রিপু, যেন তিনি রিপুকে দমন করছেন, এরকমভাবে দেখানো হতো। আমরা সব ভলান্টিয়ার হতাম, নবমীর দিন মাথা খাওয়ানো হতো। আর কালকেই একজনদের সঙ্গে কথা হচ্ছিল, তাদের বলেছিলাম আমাদের ছোটবেলায় বিয়ে বাড়িতে মেয়েদের আর ছেলেদের বসার জায়গা আলাদা হতো। বললো কেন দাদা, আপনাদের পাড়ায় তো ছেলে আর মেয়েদের পুজোর ঠাকুর দেখতে যাবার লাইনও আলাদা হতো। হ্যাঁ, একদম আলাদা হতো। মহিলাদের লাইন মাঠের দক্ষিণ দিকে এবং পুরুষদের প্রবেশপথ মাঠের পূর্ব দিকে, এরকম শোনা যেত। সকাল থেকে রবীন্দ্রসঙ্গীত বাজত। এবং আমাদের মাঠের ঠাকুরের একটি বৈশিষ্ট্য ছিল, ভাসানের যখন বিসর্জনে ঠাকুর অত বড় বোর্ড নিয়ে যাওয়া যেত না, কেটে কেটে খণ্ড করে নিয়ে যেতে হতো। সেগুলি যখন নিয়ে যাওয়া হতো, পাড়ার ছেলেরা তার সঙ্গে নিজেরা হাততালি দিতে দিতে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে নিয়ে যেত। মানে তখন ওই ইতর, কোমর বেঁকিয়ে নাচ ইত্যাদির চল আমাদের পাড়ায় ছিল না। আমাদের পাড়া অত্যন্ত ভদ্র পাড়া ছিল। যেরকম দোলের দিন, যেমন ধরুন সন্ধ্যেবেলায় সকলে মিলে সাদা পাজামা পাঞ্জাবি পরে, গলায় হারমোনিয়াম বেঁধে, সে আমাদের সে বিখ্যাত গান ছিল, বাঁধিয়ে ঝুলনা তমালেরই ডালে, রায় বিনোদিনী শ্যাম সাথে দোলে। হ্যাঁ, দেবযানী একেবারেই অন্য কলকাতা ছিল। এই কলকাতা ছিল যখন আমরা সকালবেলা ঘুম ভেঙে উঠতাম, দেখতাম গঙ্গা জলের হাইড্রেন্টে হোজ লাগিয়ে রাস্তা ধোয়া হচ্ছে, বাড়ির পাশ দিয়ে মন্থর গতিতে তখন দিন কাটত। লোকে গান গাইতে গাইতে, গঙ্গার খুব কাছেই মদনমোহনতলা কুমোরটুলি হয়ে গঙ্গার ঘাট, খোড়ঘাটা, তো লোকে কীর্তন গাইতে গাইতে গঙ্গায় যাচ্ছি। রাতের বেলায় চমকে ঘুম ভেঙে যেত, কারণ কাশ্মীর তীরের ঘাট কাছেই, সব মৃতদেহ এবং বলহরি হরিবোল। আজকাল আর সে তো এয়ার কন্ডিশন গাড়িতে করে মৃতদেহ যায়, বলহরি হরিবোলের আর প্রয়োজন হয় না। খই ছড়াতে ছড়াতে সেই বলহরি হরিবোলের চিৎকারে রাতের বেলায় আচমকা ঘুম ভেঙে যেত। তো এই যে দুর্গা পুজোটি হতো এই আমাদের থিমের ঠাকুরের, এরপরে একটি জলসা হতো। এবং সেই জলসায় হেমন্ত এসেছেন, চিন্ময় এসেছেন, কণিকা এসেছেন, সুচিত্রা এসেছেন, দেবব্রত আসেননি, কিন্তু তার ছাত্র স্বপনবাবু আসতেন, যিনি দৃষ্টিহীন ছিলেন। বৈশাখী যে বলছে পুজোয় কোনো চাঁদা ছিল না, এই কথাটা ঠিক নয়। একদম চাঁদা ছিল, এবং আমার ঠাকুর দাদা সেদিন বন্দুক বার করে বসে থাকতেন যাতে বেশি না দিতে হয়। চাঁদা ছিল, চাঁদা ছিল। তবে পাড়ার মধ্যে তো ওই যে যা খুশি মনেই দিতেন, কিন্তু কেউ কি আর খুশি মনে চাঁদা দেয়? কিন্তু পাড়ার পুজো ছিল, ওটা আমাদের নিজেদেরই পুজো ছিল বলতে গেলে। চাঁদা তো সেই অর্থে এখনও নেই, এখন তো সব স্পন্সর করা হয়, এখন তো চাঁদা নেই। কিন্তু পাড়ার লোকেরাই টাকা দিতেন, পুজো হতো। তো এই বৈশাখী এসছে, ওর বাবা এখনো আমাদের মস্কোর আড্ডার একজন আড্ডাধারী। টিপুদার সঙ্গে জিঙ্কোদা, এই দুজন বলে পুরনো আমলের লোক আছে, আর বিশেষ কাউকে দেখতে পাই না। তো যাক, আমরাই এখন পুরনো লোক হয়ে গেছি। তো যাক, সেই যে জলসা যেটি হতো, সেই জলসার একটি করে কার্ড প্রতি পাড়ার সব পরিবারকে দেওয়া হতো। তার বেশি যদি কাউকে আসতে হয় তাহলে কার্ড কেনা যেত।
এখন কেনা নয়, কারণ দাম বলা হতো না, বলা হতো ডোনেশন, 10 টাকা করে কার্ড। কিন্তু আমরা কোনোদিন মাঠে বসে জলসা দেখিনি। আমাদের বাড়ির বারান্দায় গড় 17 ইঞ্চি বিছিয়ে সবাই এসে বসে পড়তেন এবং বসে বসে সেইখান থেকে আমরা জলসা শুনতাম। মাঠে যে কত কত যে লব্ধ প্রতিষ্ঠ কাজী অনিরুদ্ধ আবৃত্তি শুনেছি, কাজী সব্যসাচী আসতেন, ঘোষণার কাজও করতেন। মানে এটা একটা খুব, যাকে বলে খুব প্রেস্টিজিয়াস জলসা এখানে কিন্তু হতো। এখন সেসব আর নেই, লাঠা চুকে গেছে। মানে এখনকার চেহারা দেখলে, আমি যে চেহারা ছোটবেলা থেকে দেখেছি আমাদের পাড়ার, সেই চেহারা এখন আর বিশেষ হয়তো আছে, কিন্তু আমার নজরে সেভাবে আর প্রতিভাত হয় না। হয়তো আমারই বয়স হয়ে গেছে, আমি ছোটবেলার স্মৃতিগুলোকে এখনো নিয়ে তার রোমন্থন করে চলেছি। বিকেলবেলায় ওই জগৎ মুখার্জি পার্কে খেলা হতো। বড়রা যখন যেটা উঠতো, ফুটবলের সময় ফুটবল, ক্রিকেটের সময় ক্রিকেট, শীতকালে আলো জ্বালিয়ে রাতের বেলায় ব্যাডমিন্টন খেলা হতো। আর মাঝে খুব গাধি খেলা উঠেছিল। গাধি আপনারা জানেন কিনা জানি না, মানে মাঠে একটা ছক কেটে খানিকটা দাবার বোর্ডের ধরনের করে সেখানেতে খেলা হতো। আর আমরা যারা বাচ্চা ছিলাম তাদের ওই মাঠের মধ্যেখানে একটা চাতাল মতো বাঁধানো, চাতাল মতো ছিল, সেইখানে আমরা লেমম্যান ইত্যাদি সমস্ত খেলতে যেতাম। তো সেখানে আমাদের পাড়ার একটি খুব প্রাচীন স্কুল আছে, এভি স্কুল। মজার কথা হচ্ছে যে আমরা এই নিয়ে ঠাট্টা করতাম যে এভি স্কুলের ছাত্রদের যদি জিজ্ঞেস করা হয় এভি মানে কি বলতে, কি তারা বলতে পারবে না। এভি স্কুল নামটা হচ্ছে অ্যাংলো ভার্নাকুলার স্কুল। তা অ্যাংলো ভার্নাকুলার স্কুলের একজন শিক্ষক ছিলেন কালীবাবু বলে। তিনি আমাদের বাড়ির পাশের বাড়িটায় থাকতেন, ভাড়া থাকতেন। তিনিও বিকেলবেলা ওখানে বসতেন। এভি স্কুলের অনেক ছাত্র সেখানে, পাড়া স্কুল তো, অনেক পাড়ার ছেলে এভি স্কুলে পড়তেন, তারাও আসতেন। তো সেখানেতে একটা পাড়াটা যেন একটা পাড়া ছিল, মানে সবাই সকলকে চিনতেন, বিপদে আপদে লোকে সাহায্য করতেন। মাঠের মধ্যখানে, জগৎ মুখার্জি পার্কের মধ্যখানে একটা বিশাল নিম গাছ ছিল, তার একটি মই বাঁধা থাকতো। এই মইটা কাজে লাগতো দুর্গা পুজোর সময় যখন মেরাপ খাটানো হতো। আর বিশ্বকর্মা পুজোর পরেই মেরাপের কাজ শুরু হয়ে যেত, কারণ মেরাপ পড়বে তারপরেতে ঠাকুর হবে। আগে মাঠের উল্টো পাশে কালীবাবুদের বাড়িতে ঠাকুর হতো, কিন্তু তারপর থেকে এই মেরাপেই হওয়া আরম্ভ হয়ে গেল। স্বপন ব্যানার্জি বলছেন স্বপন গুপ্তর গান, হ্যাঁ উনি গাইতেন। উনি আমাদের মাঠের পুজো এসছেন তখন অনেক খুবই কলকাতার রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে লব্ধ প্রতিষ্ঠ সব শিল্পী আমাদের পাড়ার জলসায় গান গাইতে আসত। তো যাই হোক, এবং ওই যে বললাম আমাদের কোনো দিন টিকিট কাটতে হয়নি বা ডোনেশন দিয়ে এক্সট্রা কার্ড নিতে হয়নি। পাশের ওই বারান্দা থেকে সমস্ত গান ইত্যাদি আমরা শুনতে পেতাম। এবং যেহেতু পাড়ার পুজো, সেই জন্য সবসময় বাগবাজার সার্বজনীনের সঙ্গে একটা ছোটোখাটো রেষারেষি ছিল। তো এইবার বড় হয়ে একবার বাগবাজার সার্বজনীনের ঠাকুর দেখতে গিয়েছিলাম, গিয়ে ভীষণ হতাশ হলাম। মানে ঠাকুর একই রকম আছে, কিন্তু ছোটোবেলায় যে মাঠটা কত বিশাল, কত এক্সিবিশন হতো, টিউবওয়েল হবার আগে সেখানেতে সিএমডিএ, তখন কেএমডিএ নয়, প্যাভিলিয়ন করলো, সমস্ত দেখানো হলো কিরম কি হবে। এখন এবার যেন গিয়ে মনে হলো মিটমিট করছে, ছোট্ট এক্সিবিশন, 4-5টা স্টল। কিংবা হয়তো তখন ছোট ছিলাম, তখন এটাই বিশাল মনে হতো, এখন ছোট মনে হয়। ঠিক বলতে পারবো না। আসলে গল্প তো বলতে শুরু করলে কোথায় যে থামবো, কোথা দূর অব্দি যে বলে যাবো। হয়তো অরুণ গাঙ্গুলি এসে গেছেন। এই অরুণ গাঙ্গুলি রাজবল্লভ পাড়ার আমার এক প্রতিবেশী।
এবং রসগোল্লা ভবনের উল্টো দিকে বাড়ি, রাজবল্লভ স্ট্রিটেই ওদের বাড়ি। ওরাও রাজবল্লভ পাড়ার খুব প্রাচীন অধিবাসী। এবং রাজবল্লভ পাড়া কিন্তু সিরাজের বিশ্বাসঘাতক রাজা রাজবল্লভের নামে নয়, ইনি রাজবল্লভ সরকার বলে একজন ছিলেন, তার নামে রাজবল্লভ পাড়া। রাজবল্লভ পাড়া ব্যায়াম সমিতি, এটাও একটা খুব বিখ্যাত নাম। আর ওই অঞ্চলে ছিল অনেকগুলো স্কুল ছিল। এই স্কুলের নাম করলাম আপনাদের কাছে। মেয়েদের সরস্বতী স্কুল এখনও আছে, ধারে কাছের মধ্যে আপনার রয়েছে শৈলেন্দ্র সরকার স্কুল রয়েছে, বাগবাজারের দিকে চলে গেলে মাল্টিপারপাস স্কুল আছে, আপনার আরেকটু শ্যামবাজারের দিকে এগুলো পড়াতে ডাফ স্কুল রয়েছে ইত্যাদি। অনেক অনেক স্কুল, এই একটি এলাকার মধ্যে অনেকগুলো স্কুল ছিল। তো এইবারে দেখুন, আমি একবার এই পুরনো কলকাতার গল্প দলের হয়েই বাগবাজারে একটা ফুড ওয়াক করিয়েছিলাম। করতে গিয়ে আমি অবাক বিস্ময়ে দেখলাম যে এরা কি করে বিখ্যাত হয়ে গেল, সবাই নাম জানে। পটলার তেলে ভাজা খেতে সকলে দক্ষিণ কলকাতা থেকে আসে। আমি ছোটবেলায় কোনোদিন পটলার তেলে ভাজা খাইনি। আমরা তেলে ভাজা খেতাম ভূপেন বোস অ্যাভিনিউ দিয়ে একটুখানি এগোলে পড়েতেই আপনার শ্যাম পার্ক পড়ে। শ্যাম পার্কের গায়ে লাগা একটি তেলে ভাজার দোকান ছিল, চমৎকার তেলে ভাজা। আর বিখ্যাত তেলে ভাজা যদি আমাদের উত্তর কলকাতার দিকে বলতে হয়, বাগবাজার নয়, সেটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ সাউয়ের তেলে ভাজার দোকান, পর্ণাদের বাড়ির কাছে, আপনার যেটা বিধান সরণির উপরে। নেতাজির জন্মদিনে যেখানে বিনা পয়সায় তেলে ভাজা বিতরণ করা হয়। এরকম অনেক জায়গা দেখি খুব বিখ্যাত হয়ে গেছে। যেরকম এই বড়ুয়ার প্যান্থারাস, এটা যদিও ঠিক আমাদের পাড়া নয়, আবার এও আপনার রাজবল্লভ পাড়া দিয়ে এগোতে হবে। মেন যেটা আদর যে দোকানটা ছিল সেটা তো ভেঙে গেছে। সেটা আপনার ওই রাস্তার কাজ যখন মেট্রো রেলের কাজের সময় ভেঙে যায়, ভেঙে গিয়ে সরিয়ে দোকানটা সরে গেছে ভিতর দিকে, এখন খুঁজে পাওয়াই মুশকিল। এবং এখন যদি খেতে যান জঘন্য, মানে প্যান্থারাস খেয়েছি আমরা, এই বোধহয় ফুটবকেই বোধহয় খাওয়ানো হয়েছিল। দাম বাড়াতে পারেনি, লোকে দাম বাড়ালে খাবে না। এখন সে প্যান্থারাস, তাহলে আর আজকের দিনে কি প্যান্থারাস দেবে বলুন? কিন্তু যখন আমরা ছোটোবেলায় খেতাম, বড়ুয়ার প্যান্থারাস, বড়ুয়ার কাটলেট বিখ্যাত, অসম্ভব ভালো। আরও খাওয়া দাওয়া বলতে ধারে কাছে ছিল মিত্র কাফে, তখন ফ্র্যাঞ্চাইজ হয় এখানে সেখানে, ব্যাঙের ছাতার মতো মিত্র কাফে গজায়নি। এই ফুটে মিত্র ও ফুটে অ্যালেন, এই দুটি ছিল মানে ভালো। এই চপ কাটলেট কবিরাজি জাতীয় খাবারের জন্যে। এবং আরও অনেক কেবিন ইত্যাদি ছিল। এই দিকটা ঠিক নয়, আপনার বিধান সরণির উপরে ছিল, জলযোগের দোকান ছিল, জলযোগের কেক পাওয়া যেত। এবারে দেখুন, এই যে আমাদের যে বাড়িটা, আমি যে গল্পগুলো বলছি সেগুলো কিন্তু যেগুলো মোটামুটি আমার দেখা, কারণ যেটা গণেন মহারাজের আমলের সেই বাড়ির যা চেহারা ছিল ইত্যাদি নিয়ে আমি লিখেছি, আমাদের গ্রুপেই আছে, ছবি আছে। সঙ্গে আমার ছোট ভাইয়ের মতো বোবো অর্জুন একটা ছবি এঁকে দিয়েছিল, সেই ছবিটাও দিয়েছিল। আমাদের বাড়িটিকে বলা হতো, আমাদের ছোটবেলায় বলা হতো লিলি বার্লির বাড়ি। লিলি বার্লি আপনারা হয়তো অনেকে হয়তো নামই শোনেননি এখন। লিলি বিস্কুট, লিলি বার্লি বহুদিন হলো উঠে গেছে, বাঙালির প্রতিষ্ঠান ছিল। আমাদের বাড়িতে একটি লিলি বার্লির বিশাল হোর্ডিং লাগানো থাকত, তার উপরে একটি লিলি বার্লির টিন যেন কেটে রিলিফে আটকানো রয়েছে এরকম, তার গায়ে সব লেখাজোখা থাকত। এবং এই হোর্ডিংটি বহু বছর ধরে ছিল, এবং বহু বছর ধরে ছিল বলে ওই আমাদের বাড়িটার নামই হয়ে গেছিল লিলি বার্লির বাড়ি। তখন ওই অঞ্চলে যে কাউকে লিলি বার্লির বাড়ি কোনটা বললেই দেখিয়ে দিত সে। এবং এই বিজ্ঞাপন যেটি ছিল সেটি লাগিয়েছিলেন কারুকৃত কোম্পানি। কারুকৃত কোম্পানি এখনও আছেন, কারুকৃত আর সেলভেল, তখন কলকাতায় দুটি কোম্পানি ছিল। কারুকৃত আমাদের পাড়ার কোম্পানি, মানে অভিকবাবুদের বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা কুমোরটুলির দিকে এগিয়ে গেছে, সেখান দিয়ে খানিক দূর গেলেই কারুকৃতের ওখানেতে কারখানা ছিল। সেখানে আমি আমার ঠাকুরদাদার সঙ্গে যেতাম,
উনি মাসের ভাড়া আদায় করতে সেখানেতে যেতেন, আমিও সঙ্গে সঙ্গে গেছি দু একবার, সেই জন্য বাড়িটির পরিচয় আছে। লিলি বার্লি কেন, সব বার্লি জ্বরের মুখে অখাদ্য। তো যাক, সেই লিলি বার্লির বাড়ি, জগৎ মুখার্জি পার্ক, পাশে এই যে রাস্তা লম্বা টানা চলে গেছে যেটা বাগবাজারের দিকে, সর্বজনীনের মাঠের দিকে, মায়ের বাড়ির দিকে, মধ্যিখানে বলরাম মন্দির পড়বে, হ্যাঁ, সেই রাস্তাটা ছিল শীতকালে একদম লাইন করে দাবা খেলার রাস্তা। প্রতিটি গাছের তলায় যেখানে বাঁধানো, যেখানে চা, সেখানেতেই দাবার ছক পেতে বসে পড়েছে লোকে। আর আমাদের পাড়ার দীপুদাকে আমরা বলতাম দাবা দানব, কারণ তাকে কেউ হারাতে পারেনি। তিনি কোনোদিন জেতেননি, তিনি সবসময় খেলাটা স্টেলমেট করে দিতে পারতেন। কিন্তু এখনও কিন্তু এই ট্র্যাডিশনটা রয়েছে। আমি এখনও দেখেছি শীতকালে লম্বা টানা আমাদের বাড়ি থেকে আরম্ভ করে বাগবাজারের মোড় অবধি ওইখানে বসে দাবা খেলা হয়। তাস সেরকম দেখিনি, দাবারই প্রচলনটা বেশি ছিল। দাবা, ক্যারামের গল্পে একটা কথা মনে পড়ে গেল, গল্প আপনাদের বলি। ওই অঞ্চলের গল্প, সমস্তটা একটু লুজলি, জিওগ্রাফিক্যালি একটু লুজলি নেবেন আর কি। আমি এটা বলছি ধরুন 70 সালের কথা বলছি। আমাদের ওই শ্যামপুকুর থানার পাশ দিয়ে সিধে বিধানসরণী অব্দি রাস্তা টানা, সেখানে একটি বাড়িতে বাইরে থেকে দেখতে পেতাম ক্যারাম খেলা হচ্ছে। আর এই যে 70 সালের কথা বলছি, এটা হচ্ছে কলকাতার একটি উত্তাল সময়। নকশাল আমল তখন ভাঙবো করছে। তো এই 70 সাল মানে আমি তখন ধরুন ক্লাস 9-10-এ পড়ি আর কি, না 8-9-এ পড়ি। যাচ্ছি রাস্তা দিয়ে, হঠাৎ শুনি দুমদাম করে আওয়াজ হচ্ছে। আমি বুঝতে পারিনি। ওই যারা ক্যারাম খেলছিলেন তারা বললেন, ভিতরে চলে এসো, ভিতরে চলে এসো। ভিতরে আসছি, তারা দরজা জানলা বন্ধ করে বসে রইল, কেউ কিছু বলছেন না, ক্যারাম খেলে চলেছে। আমি বসে বসে ক্যারাম খেলা খানিকক্ষণ দেখলাম, খানিক বাদে তারা আবার বললে এবার ঠিক আছে, যেতে পারো। বুঝলাম সেখানে ততক্ষণে বাইরে একটা খণ্ডযুদ্ধ হয়ে গেছে, গুলি চলেছে, বোমা পড়েছে। এবং যে বাড়ির দরজা দিয়ে ঢুকেছিলাম, মাথা তুলে বেরোনোর সময় দেখি ঠিক তার উপরেতে গুলির দাগ। মানে ঈশ্বরের কাছে ধন্যবাদ দেওয়া ছাড়া আমার পায়নি, এবং যারা ডেকে নিয়েছিলেন তাদেরও। খুব অল্পের জন্য বেঁচে গেছি তখন। এবং তখন তো ওই বাগবাজার এলাকা একেবারে উত্তাল, গলতায় আমাদের বাড়িটার এই যে স্ট্র্যাটেজিক লোকেশন বলছি, আমাদের বাড়ির ছাদের উপর থেকে উপর থেকে বোমা ছুঁড়ে লোকে পালিয়ে যেত। এখন এই বাগবাজারের দিক তো আমাদের বাড়িটির পাশের বাড়ির সঙ্গে সংলগ্ন দেয়াল, একটি দেয়াল কমন ওয়াল। আমাদের বাড়ির ছাদ থেকে এদিক ওদিক টপকে টাপকে বহুদূর পালিয়ে যাওয়া যেত। এবং আমাদের বাড়িটা হচ্ছে বড় রাস্তার মুখে একেবারে সিধে ঘাঁটি, কাজে আমরা টেরই পেতাম না কখন যে উপর থেকে এসে দমাদ্দম বোমা ছুঁড়ে পালিয়ে গেল, সে আমরা টেরই পাইনি। এই উত্তাল সময় দেখুন, আমি তখন স্কুলে পড়ি, বিশেষ বয়স তখনও হয়নি, কিন্তু এই অভিজ্ঞতাগুলো ছিল। আর তো মানে ওই 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 বাড়িটিকে কেন্দ্র করে দেখুন আমার জীবনের প্রথম 17 বছর কেটেছে ওই 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 বাড়িটিতে। তারপরে প্রথমে হস্টেলে চলে গেলাম, তারপর জাহাজে চলে গেলাম। বাড়ির সঙ্গে আমার সংযোগ ধীরে ধীরে ক্ষীণ হয়ে গেছে। বাবা আছেন, ওখানে আছেন। আর আর গল্প আর কত বলা যাবে। তো আজকে তাহলে গল্প এখানেই শেষ করি। এই যে হ্যাঁ,
পুরো পুরো উত্তর কলকাতার এই স্বর্ণালী মানে ছিল কাশীপুর, বরানগর, এইগুলো একেবারে নকশাল আমলের ঘাঁটি। কেন আমাদের বাড়ির নিচে থাকতেন, এখনও জ্যাঠামশাই মারা গেছেন অমরেন্দ্রনাথ মুখার্জি, যিনি এই অর্জুনের বাবা, যে বাড়ির ছবিটা এঁকে দিয়েছিলেন, তাকে আমি জ্যাঠামশাই বলতাম। উনি ছিলেন অত্যন্ত পণ্ডিত লোক। উনি গণশক্তিতে কাজ করতেন, উনি সিপিএমের কার্ড হোল্ডিং মেম্বার ছিলেন এবং তাকে আজীবন সিপিএমই রেখেছে। শেষ বয়সে যখন ক্যান্সার হলো তখন তাকে পার্টি ভেলোরে চিকিৎসার জন্য পাঠিয়েছিল। বড় ছেলে হয়েছিল নকশাল, তো সেটা তখন বাবাকেই শ্রেণী শত্রু বলছে। মানে মানে আমাদের পাড়ার একটা বামপন্থী ঐতিহ্য সিপিএম আমল থেকে পরে ছিল, কিন্তু কিন্তু আদতে ছিল কংগ্রেসি পাড়া। মানে ওখানে যাদের বাড়ি, যারা ওখানকার বাসিন্দা, তারা ছিলেন কংগ্রেসি। যেরকম আমাদের বাড়িতে ছিল, আমার ঠাকুমা এর আগে মহিলা কংগ্রেস করেছেন, কংগ্রেসি। সেই যেগুলো পরিবার যেগুলি ছিল তারা ছিলেন কংগ্রেসি। যারা ওখানেতে এসেছেন, থেকেছেন, তাদের মধ্যে ঐতিহ্যটা ছিল বামপন্থী। এবং সেই কারণে ওই যে আড্ডাটার নাম মস্কোর আড্ডা, বুঝতেই পারছেন কেন। অঞ্জলি বলছে আপনাদের বাড়িটি পীঠস্থান। হ্যাঁ, আর দেখুন মানে আড্ডা মারতে মারতে প্রায় 45 মিনিট হয়ে গেল। এবার আমি আপনাদের থেকে অনুমতি চাইব, আবার যদি কখনো সুযোগ পাই আবার গল্প করব, নয়তো আসবেন, এই অতিমারি কাটুক। বাবা আছেন এখনো। প্রদীপদা, হ্যাঁ প্রদীপদা, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলেরকে আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, শুভ সন্ধ্যা। খানিকটা গল্প বলে আপনাদের সঙ্গে ভালো লাগলো। আবার পরে কখনো সুযোগ পেলে আবার বলা যাবে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।